ক্লাস কে হবে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 4 নম্বর অধ্যায় ফরম্যাট নম্বর 3। এই ফরম্যাটটার নাম হলো প্রোডাক্ট লাইফ সাইকেল। একটা প্রোডাক্টের লাইফ সাইকেল আছে, উত্থান পতন আছে। দেখেন প্রোডাক্ট লাইফ সাইকেল, প্রথমে 1 নম্বর প্রবলেম। Rupa company want to produce 3 type of product XYZ. The production unit and life cost are as follow. যেমন প্রোডাক্ট এক্স ওয়াই জেড তিনটা দেওয়া হলো। প্রোডাকশন অ্যান্ড সেল ইউনিট 10,000, 8,000 এবং 5,000 ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট 300 টাকা, 400 টাকা এবং 500 টাকা। লাইফ সাইকেল কস্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট আছে, ডিজাইনিং কস্ট অফ প্রোডাক্ট, এরপরে প্রোডাকশন কস্টের মধ্যে আছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ফিক্সড প্রোডাকশন কস্ট। মার্কেটিং কস্ট আছে, ভেরিয়েবল মার্কেটিং এবং ফিক্সড মার্কেটিং। 3 ক্যাটাগরি পেলাম। আরও আছে ডিস্ট্রিবিউশন কস্ট, ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন এবং ফিক্সড ডিস্ট্রিবিউশন। আর কাস্টমার সার্ভিস, যাকে ওয়ারেন্টি খরচ বলা হয়, কাস্টমার সার্ভিস আছে 2 লাখ, 2.5 লাখ, 2,90,000 ইত্যাদি। প্রোডাক্ট কয়টা? 3টা। প্রোডাক্টের সংখ্যা, প্রাইস, সেল প্রাইস সব দেওয়া আছে। আর আমাদের করণীয়, প্রথম বলছে প্রিপেয়ার এ প্রোডাক্ট লাইফ সাইকেল ইনকাম স্টেটমেন্ট ফর ইচ প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের ইনকাম স্টেটমেন্ট করে দেখাও, প্রফিট বের করতে হবে। তো আমরা উত্তরপত্র শুরু করলাম। প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টে ছক তৈরি করলাম, সেম যেভাবে প্রস্তটা আছে ওইভাবে লিখলাম। পার্টিকুলার্স এক্স প্রোডাক্ট, ওয়াই প্রোডাক্ট, জেড প্রোডাক্ট। 1 নম্বরে লিখলাম লাইফ সাইকেল রেভিনিউ, ইনকাম। ইনকাম হবে এই যে 10,000 ইউনিট 300 টাকা করে বিক্রি করলে সেল হবে 30 লাখ। তারপরেরটা 8,000 ইউনিট 400 টাকা করে বিক্রি করলে 32 লাখ। তারপরে 5,000 ইউনিট 500 টাকা করে বিক্রি করলাম, 5 5 25 লাখ। বা সেলস রেভিনিউ ক্লোজ করে রাখলাম দাগ দিয়ে। লেস লাইফ সাইকেল কস্ট, কী কী কস্ট দেখেন এখানে কস্টগুলো ছিল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, ডিজাইনিং অ্যান্ড প্রোডাক্ট কস্ট। এরপরে দেয় প্রোডাকশন, ভেরিয়েবল প্রোডাকশন, ফিক্সড প্রোডাকশন, ভেরিয়েবল মার্কেটিং, ফিক্সড মার্কেটিং, ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন, ভেরিয়েবল ফিক্সড ডিস্ট্রিবিউশন, এভাবে দেওয়া রয়েছে। ঠিক আমরা ওইভাবে বসাবো। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, ডিজাইনিং কস্ট অফ প্রোডাকশন, এই যেভাবে আসে বাস লিখে দিলাম। তারপরে প্রোডাকশন কস্ট ভিতরে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট আর ফিক্সড প্রোডাকশন কস্ট। ভেরিয়েবল আছে 30 টাকা করে, তো 10,000 ইউনিট গুণন 30, 3 লাখ টাকা। তারপরে 8,000 ইউনিট গুণন 30, 3 8 24, 2,40,000 টাকা। 5,000 ইউনিট গুণন 30 টাকা, তার মানে 1.5 লাখ টাকা ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড যেটা আছে তো অলওয়েজ ফিক্সড, 2 লাখ 2 লাখ 2 লাখ সবার জন্য ফিক্সড। এরপরে আছে মার্কেটিং, ভেরিয়েবল মার্কেটিং 10,000 গুণন 40 টাকা, তার মানে 4 লাখ টাকা। 8,000 ইউনিট গুণন 40 টাকা, তো 3 8 4 8 32, 3,20,000 টাকা। এরপরে 5,000 গুণন 40 টাকা, তা 2 লাখ টাকা। আর ফিক্সড মার্কেটিং যেটা আছে 1 লাখ, সবার জন্য 1 লাখ। বাস ওকে, এগুলো আলাদা করে লিখে দিলাম। এরপর আসেন ডিস্ট্রিবিউশন। ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন 10,000 গুণন 10, 1 লাখ টাকা। 8,000 গুণন 10, 80,000 টাকা। 5,000 গুণন 10 টাকা, 50,000 টাকা। আর ফিক্সড ডিস্ট্রিবিউশন ছিল সবার জন্য 1 লাখ 1 লাখ 1 লাখ, সবার ঘরে 1 লাখ। নেক্সট কাস্টমার সার্ভিস, ওয়ারেন্টি খরচ 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ, এই 2,90,000 টাকা। এই তো এখন এই কস্টগুলো যোগ করিলাম এখান থেকে শুরু করে এইগুলো দেখি যে 19,50,000, দ্বিতীয়টা হলো 18,40,000, তৃতীয়টা হলো 16,40,000। সেল 30 লাখ থেকে 19,50,000 বাদ দিলে 10,50,000 টাকা লাভ। তারপরে 32 লাখ টাকা সেল থেকে 18,40,000 বাদ দিলে 13,60,000 টাকা লাভ। লাস্টেরটা 25 লক্ষ টাকা সেল থেকে 16,40,000 বাদ দিলে
8,60,000 টাকা মুনাফা। বাস, লাইফ সাইকেল ইনকাম স্টেটমেন্ট শেষ। খুবই সহজ ছিল অঙ্কটা। এরপরে আরেকটা রিকোয়ারমেন্ট আছে ওখানে, হুইচ প্রোডাকশন ইজ দ্য মোস্ট প্রফিটেবল অ্যান্ড হুইচ ইজ দ্য লেস্ট প্রফিটেবল। সব থেকে বেশি মুনাফা কোনটা আর সব থেকে কম মুনাফা কোনটাই। তো এখানে দেখালাম 10,000 ইউনিট কই প্রথমে কমেন্ট 2 নম্বরে সব থেকে লাভ বেশি হয়েছে 13,60,000 টাকা, যেটা ওয়াই প্রজেক্টে ছিল, যে প্রোডাক্ট ওয়াই ইজ দ্য মোস্ট প্রফিটেবল অ্যান্ড প্রোডাক্ট জেড ইজ লেস্ট প্রফিটেবল। প্রোডাক্ট জেডে লাভ কম হয়েছে আর প্রোডাক্ট ওয়াইতে লাভ বেশি হয়েছে। সবাই বুঝতে পারছে? জি স্যার। খুবই সহজ ছিল। এখন আসছি আমরা পরের অঙ্কটা দেখাবো। এটা মুছে দিয়ে আসি। এক নম্বর অঙ্কটা অনেক সহজ, 2 নম্বরে চলে আসেন। 15 নম্বর কোয়েশ্চেন, এটা ইডেন মহিলা কলেজে দিছিল 10 মার্কের জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখন বোর্ডে আসে এরকম অঙ্ক। আলিফ ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেশন ম্যানুফ্যাকচারিং টয়েস, তারা খেলনা উৎপাদন করে। আলিফ হ্যাজ ডিসাইডেড টু ক্রিয়েট অ্যান্ড মার্কেট এ নিউ সিস্টেম with the wireless system, wireless control and excellent video graphics থাকবে। আলিফস ম্যানেজার আর থিঙ্কিং চিন্তা করছে অফ কলিং দিস সিস্টেম দ্য ইউ। এই সিস্টেমের নাম দেওয়া হবে ইউ। বাজারে একটা খেলনা বের করবে, সেই খেলনার নাম হবে ইউ। এই খেলনাটা বেশ কিছুদিন চলবে। দেখেন আমরা কিন্তু অঙ্ক করতেছি, এই ফরম্যাটের নাম কী ছিল? প্রোডাক্ট লাইফ সাইকেল। একটা প্রোডাক্ট বাজারে আসলে বেশি দিন কিন্তু সেটা মার্কেটে থাকে না, এরপরে আবার সবার মুখ থেকে সবাই হারাই যায়। কিন্তু একটা গান হঠাৎ করে মার্কেট পেয়ে গেল, সবাই গাচ্ছে, কিছুদিন পরে ওই গানটা আর কেউ গায় না, তার মানে এটা কিন্তু মার্কেট থেকে হারাই যায়। তো প্রোডাক্ট লাইফও কিন্তু এরকমই, একটা প্রোডাক্ট, একটা ভালো একটা খেলনা আসবে, কিছুদিন খেলতে খেলতে হঠাৎ করে আর কেউ কিনবে না, ওই যখন কমন হয়ে যাবে সবার কাছে তখন আর কেউ কিনবে না, তখন এটা মার্কেট থেকে আউট হয়ে যাবে। বলছে বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স দে এক্সপেক্ট দ্য টোটাল লাইফ সাইকেল অফ দ্য ইউ টু বি 4 ইয়ার। আশা করছে প্রোডাক্টটা তৈরির থেকে শুরু করে 4 বছর পর্যন্ত মার্কেটে এটা টিকে থাকবে, লাইফটা 4 বছর। এরপরে ওই ধরনের গেম আর কেউ কিনবে না, নতুন গেম আরও মার্কেটে আসবে, তখন বাচ্চারা সেই দিকে ঝুঁকে যাবে। with the design was taking about a year. They budget the following cost for the yo-yo. ফার্স্ট ইয়ারে প্রথম বছরে শুধু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেখানে ব্যয় হবে 59,31,000 টাকা। গবেষণা এবং ডেভেলপমেন্ট উন্নয়ন করতে দেয় 59,31,000 টাকা ব্যয় হয়ে যাবে। ওই 1 বছরে কোনো ভেরিয়েবল কস্ট না, ওটা স্থির ব্যয়, ওটা ফিক্সড কস্ট থাকবে। তারপরে দ্বিতীয় বছর থেকে প্রোডাকশন শুরু হয়ে যাবে, সেই প্রোডাকশনে ডিজাইনিং কস্ট 5,85,000, প্রোডাকশন কস্ট 31,04,000। তো প্রোডাকশন কস্টে আবার ভেরিয়েবলও আছে, কারণ যখন প্রোডাকশন শুরু হয়ে যাবে তখন কিন্তু র মেটেরিয়াল দরকার হবে, তারপরে প্যাকেজিং খরচ আসবে, এগুলোর জন্য আমাদের ভেরিয়েবল খরচ হবে। তো ভেরিয়েবল কস্ট 20 টাকা পার ইউনিট। মার্কেটিংয়ে যখন নিয়ে যাওয়া হবে, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেখানে 20,02,000 টাকা ব্যয় হবে। মার্কেটিংয়েও কিন্তু ভেরিয়েবল কস্ট আছে 5 টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট 5 আর 20 25 টাকা, আর এগুলো সব ফিক্সড। কাস্টমার সার্ভিস
বিক্রয়ের পরে অনেক মাল নষ্ট হবে, ওয়ারেন্টির জন্য আসবে, ওয়ারেন্টি খরচ হবে 16,10,000 টাকা। এই 4 বছরের সমস্ত ব্যয় দেওয়া হলো। এখন 1 নম্বর, সাপোজ দ্য ম্যানেজার অ্যাট আলিফ এন্টারপ্রাইজ প্রাইস দ্য ইয়ো টয়েস অ্যাট 110 টাকা পার ইউনিট। হাউ মেনি ইউনিট ডু দে নিড টু সেল এ ব্রেক ইভেন? যে 110 টাকা করে যদি বিক্রি করে তাহলে কতগুলো ইউনিট বিক্রি করলে তার ব্রেক ইভেন থাকবে? তার মানে আয় ব্যয় সমান হয়ে যাবে, লাভ লস কিছুই হবে না। ব্রেক ইভেন আনতে গেলে কি পরিমাণ ইউনিট বিক্রি করা লাগবে 110 টাকা করে সেল প্রাইস ধরে? আমরা জানি ব্রেক ইভেনের সূত্র ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট আমরা যোগ করেছি, এই যে ডানে পাশে এখানে যোগ করে দিছি। যে এখানে আমাদের ফিক্সড কস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা কিন্তু প্রোডাকশনের ভিতরে ফিক্সড কস্টটা নিয়ে আসা যাবে না, এটা অমিট করে রাখতে হবে। আর এদিকে কাস্টমারের যে ব্যয়টা ওয়ারেন্টি খরচ এটাও বাদ দিয়ে রাখতে হবে। তাহলে ফিক্সড কস্ট থাকবে 1, 2, 3, 5,85,000, 31,04,000, 20,02,000। স্যার কেন ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর কাস্টমার সার্ভিস ফিক্সড কস্টটা যোগ করব? রিসার্চ মানে গবেষণার ব্যয়, এই গবেষণার ব্যয় পরবর্তীতে কিন্তু আর অন্য কাজেও লাগানো যাবে, কিন্তু আমরা 4 বছরে যে প্রোডাকশনটা করব সেই প্রোডাকশনের ভিতরে রিসার্চ এই গবেষণার ব্যয় অন্তর্ভুক্ত হবে না। শুধু ডিজাইনিং কস্ট, ডিজাইনিং পরিবর্তন করা হবে। গবেষণা যেটা হয়েছে, যেমন দেখাচ্ছে আমার বইয়ের একটা গবেষণা করে আমি ফরম্যাট তৈরি করেছি, এখন সিলেবাস চেঞ্জ হয়ে গেলেও কিন্তু আমার এই গবেষণা আর করা লাগবে না, যে কোনো ফরম্যাটে যে কোনো সিলেবাসে আমি এই ফরম্যাটটা অ্যাড করাতে পারবো। তাহলে আমার গবেষণার জন্য আর কোনো অতিরিক্ত সময় ব্যয় হবে না। আমার গবেষণা করে কিন্তু এই ফরম্যাটটা দাঁড় করানো হয়েছে। আমার বইটা দেখছেন ফরম্যাট আকারে তৈরি করা, অন্য কোনো রাইটারের বই কিন্তু এভাবে তৈরি করা না। তাহলে এই গবেষণা তো আরেকজন করতে পারেনি, আমার এই গবেষণার জন্য একটা সময় লাগছিল, ওই ব্যয়টার জন্য তো শুধুমাত্র এখানে ব্যয় এই প্রোডাকশনের জন্য দেখাতে পারি না। পরবর্তীতে যখন নতুন সিলেবাস হবে সেই সিলেবাসেও কিন্তু আমি এই গবেষণাটাই কাজে লাগাবো। তাহলে এখানে 3টে যে ব্যয়, এই ব্যয় 3টা যোগ করলে কত হয়? 56,91,000 টাকা হয়েছে। এখন ফিক্সড কস্ট এখানে বসাই দিলাম 56,51,000, আর কন্ট্রিবিউশন পার ইউনিট সেল প্রাইস পেলাম 110 টাকা, আর ভেরিয়েবল কস্ট পেলাম 25 টাকা। 20 আর 5 25। এখন মাইনাস করেন, 110 থেকে 25 বাদ দিলে 85 টাকা কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করলে আসবে 66,953 টাকা। এই 53 ইউনিট, 66,953 ইউনিট, এই হলো আমাদের ব্রেক ইভেন। তার মানে যদি 66,953 ইউনিট 110 টাকা করে বিক্রি করতে পারি তো আয় ব্যয় সমান হয়ে যাবে, লাভ লস কিছুই হবে না, দ্যাট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর আমরা এখানে দিলাম। 2 নম্বর প্রশ্ন, দ্য ম্যানেজার অ্যাট আলিফ এন্টারপ্রাইজ আর থিঙ্কিং অফ 2 অল্টারনেটিভ প্রাইসিং স্ট্র্যাটেজিক মানে কৌশল। আমরা যদি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করতেছি তাহলে কৌশল কয়টা? এখানে 2টা। প্রথম কৌশলে সেল দ্য ইয়ো ইয়ার অ্যাট 50 টাকা ইজ ফ্রম দ্য আউটসাইড অ্যাট দিস প্রাইস এক্সপেক্টেড টু সেল 4,50,000 ইউনিট ওভার ইটস দ্য লাইফ সাইকেল। কৌশল করলো কি, যে আমরা সেল প্রাইস বেশি নেব না, ইয়োর দাম রাখবো মাত্র 50 টাকা ইচ, প্রত্যেকটার দাম। এটা যদি রাখি তাহলে সারা বাংলাদেশে আমাদের মার্কেটে এই 4 বছরে বিক্রি হবে 4,50,000 ইউনিট। দাম কিন্তু 50 টাকা করে ছাড়বো, দাম বাড়াবো না কমাবো না, একটা কৌশল। এখন আমরা দেখবো যে এই কৌশলে ইনকাম কত টাকা আসে। আর স্ট্র্যাটেজি 2 এরকম কিন্তু করে অনেকেই, যে প্রথম দিকে একটু দাম বাড়ায় ছেড়ে দেই, তারপরে একটু দাম কমায় দেই, মাঝে মাঝে আবার একটু বাড়ায় আবার একটু কমায়, এভাবেই কিন্তু আবার বিক্রি করে অনেকেই, অনেক কোম্পানি। তো সেই কৌশলটাও আবার দেখাচ্ছে, পোস্ট দ্য সেলিং প্রাইস, একের অধিক সেলিং প্রাইস থাকবে অফ দ্য ইয়ার 2। তার মানে ওই সেকেন্ড ইয়ার থেকেই তো বিক্রি হবে, ফার্স্ট ইয়ারে তো শুধু গবেষণায় চলে যাবে। তো ইয়ার সেকেন্ড ইটস দ্য ফার্স্ট কামস আউট টু 70 টাকা পার ইউনিট। প্রথম বছরে ইউনিট প্রতি রেট রাখা হবে 70 টাকা।
70 টাকা করে বিক্রি করলে কয় ইউনিট বিক্রি হবে? অ্যাট দিস প্রাইস দে এক্সপেক্ট, তারা আশা করছে এই প্রাইসে টু সেল, ওই 1 বছরে সেল হবে 90,000 ইউনিট। তাহলে প্রথম বছরে 90,000 ইউনিট বিক্রি হবে আশা করছে। আরেকটা বলছে ইন থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার ড্রপ, এটা সেল প্রাইস কমাই দেওয়া হবে, ড্রপ দেওয়া হবে। ড্রপ দ্য প্রাইস টু 40 টাকা পার ইউনিট। হঠাৎ করে সেল প্রাইস কমাই দেবে, দিলে কাস্টমারদের আগ্রহ বেড়ে যাবে, কাস্টমাররা অনেক কিনবে। তা ম্যানেজার আশা করছে এই 40 টাকা করে যখন ছাড়া হবে, এক্সপেক্ট টু সেল 5,40,000 ইউনিট। তখন 5,40,000 ইউনিট 2 বছরে বিক্রি হয়ে যাবে। কোন বছর? থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার। 2 বছরে 5,40,000 আর প্রথম বছরে 90,000। তাহলে 3 বছরে তার লাইফ সাইকেলে বিক্রি হবে 6,30,000। দ্বিতীয় কৌশলে এটা বলা হলো হুইচ প্রাইসিং দ্য স্ট্র্যাটেজি উড ইউ রিকমেন্ডেড। এই দুইটা কৌশলের মধ্যে আপনি কোনটা সাজেস্ট করবেন? এক্সপ্লেন, ব্যাখ্যা করে বলেন। তাহলে দুইটা কৌশলের আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, দেখব যে কোন কৌশল অবলম্বন করে কোম্পানির লাভ বেশি হয়েছে সেটা আমরা সিলেক্ট করব। তো শুরু করলাম প্রথমে 2 এ প্রথম কৌশল, যে প্রোডাকশন হবে 4,50,000 ইউনিট, 50 টাকা করে বিক্রি করবে, ইনকাম হবে 2,25,00,000 টাকা। সেখানে ব্যয় 4,50,000 ইউনিট বিক্রি করলে ভেরিয়েবল কস্ট হবে 25 টাকা করে, 1,12,50,000 টাকা সেখান থেকে মাইনাস হবে ভেরিয়েবল কস্ট, থাকবে কন্ট্রিবিউশন। এখন কন্ট্রিবিউশনও দেখালাম না, ফিক্সড কস্টটা বাদ দিয়ে দিলাম। ওই যে 56,000, এই 56,91,000 ছিল, ওইটা একবারে নিয়ে এসে বাদ দিয়ে দিলাম। দিয়ে প্রফিটটা পেলাম, অপারেটিং ইনকাম কত টাকা আসলো? 55,59,000। বাস, এটা এখানে থাকলো। নেক্সট স্ট্র্যাটেজি নাম্বার 2, প্রথম সেকেন্ড ইয়ার যখন শুরু হবে 90,000 ইউনিট 70 টাকা করে বিক্রি করতে পারবে 63,00,000 টাকা। পরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মিলে 5,40,000 ইউনিট 40 টাকা করে 2,16,00,000 টাকা বিক্রি করতে পারবে। সব মিলাই 2,79,00,000 বিক্রি হবে। এবার খরচ কিন্তু ভেরিয়েবল কস্ট ওই যে 6,30,000, কোথা থেকে আসলো 6,30,000 বুঝতে পারছেন? এই 5,40,000 যোগ 90,000 দুটো মিলে 6,30,000 ইউনিট উৎপাদন, খরচ হচ্ছে 25 টাকা করে, 1,57,50,000। এটা মাইনাস করব, কন্ট্রিবিউশন থাকবে, সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দিব, দিলে প্রফিট থাকবে। প্রফিট আসলো কত টাকা? টোটাল মিলে 64,59,000। দেখেন দ্বিতীয় কৌশলে প্রফিট 64,59,000 আর প্রথম কৌশলে প্রফিট 55,59,000। তাহলে 64 লক্ষ এটাই ভালো। কোম্পানির জন্য উচিত হবে দ্বিতীয় কৌশলটা অনুসরণ করা। উই শুড রিকমেন্ড স্ট্র্যাটেজি অপশন 2, মানে 2 এর বি, বিকজ দেয়ার অপারেটিং ইনকাম ইজ হায়ার দেন অপশন এ। এ অপশনের থেকে বি অপশনের ইনকাম বেশি, তাই আমাদের উচিত দ্বিতীয় অপশনটা গ্রহণ করা। আর সবাই বুঝতে পারছে? কি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সবাই বুঝতে পারছে না? আলহামদুলিল্লাহ। সেম অঙ্ক আবার দেখেন, এটাও একই অঙ্ক। এখানে ভেরিয়েবল কস্ট হলো 30 আর 10 40 টাকা, আর এখানে ফিক্সড কস্ট যখন যোগ করবে তখন আমাদের ওই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে খরচটা প্রথমে থাকলো ওটা বাদ, আর লাস্টেরটা বাদ, এই তিনটা যোগ করবে, একই অঙ্ক সেম। এর শুধু ফিগারটা চেঞ্জ, 2 এবং 3 সেম অঙ্ক। এই যে 4 নম্বর অঙ্কটা গতদিন আমরা ডিস্ট্রিবিউশন করাইছিলাম, ওই ডিস্ট্রিবিউশনের মতো, তবে এখানে ক্লাসিফাই দেখাতে হবে। লাইফ সাইকেল কস্টের ক্লাসিফাই দেখাতে হবে। ক্লাসিফাই দ্য ফলোয়িং লাইফ সাইকেল কস্ট আইটেম অ্যাজ ডিজাইনিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, অপারেশন কস্ট এবং এন্ড অফ লাইফ। কোন কোন আইটেম? তো আইটেম আছে এখানে টোটালি 14টা। কোন আইটেমগুলো ডিজাইনিংয়ের মধ্যে যায়, কোনটা ম্যানুফ্যাকচারিংয়ের আওতায় পড়ে, কোনটা অপারেশনের আওতায় পড়ে, আর কোনটা এন্ড অফ দ্য লাইফ, সেটা সিরিয়াল অনুযায়ী 14টা আগে লিখে নিতে হবে। এই 14টা পার্টিকুলারে লিখার পরে এবার এখানে ডিজাইনিং, ম্যানুফ্যাকচারিং, অপারেটিং আর এন্ড অফ লাইফ। যেমন ডিস্ট্রিবিউশন,
ডিস্ট্রিবিউশন কস্ট এটা তো অপারেটিং খরচ, এটা তো আর প্রোডাকশনের ভিতরে যায় না। তারপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ যে ব্যয়টা এটা ডিজাইনিং খরচের মধ্যে। ম্যাটেরিয়াল কস্ট এটা প্রোডাকশনের ভিতরে, ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাকশন। তারপরে ডেভেলপমেন্ট কস্ট এটা আমাদের ডিজাইনিংয়ের মধ্যে পড়ে। লেবার কস্ট এটা প্রোডাকশনের ভিতরে যায়, ম্যানুফ্যাকচারিংয়ের ভিতরে দেখা দিলাম। ইনভারমেন্টাল কস্ট এটা হলো এন্ড অফ লাইফ। অ্যাডভার্টাইজিং কস্ট বিজ্ঞাপন এটা অপারেটিং। ওয়ারেন্টি খরচ এটাও অপারেটিং। ডিজাইনিং কস্ট ডিজাইনিংয়ে সরাসরি লেখা আছে। মেশিন সেট আপ প্রোডাকশনের জন্য মেশিন সেট আপ করতে হয় বারবার। ডিসপোজাল এটা ডিসপোজাল মানে একবার বিলীন হয়ে যায় যখন একটা মেশিন ডিসপোজাল করা হয়, এসে ডিসপোজ করা হয়, তা সরাই দেওয়া হয়, এন্ড অফ লাইফ বলা হয় তাকে। ট্রেনিং এক্সপেন্সেস এটা ম্যানুফ্যাকচারিং। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটাও ডিপ্রিসিয়েশনটা প্রোডাকশন কস্টে দিতে হয়। মেনটেনেন্স কস্ট প্রোডাকশনের ভিতরে, ম্যানুফ্যাকচারিং। বাস এই 14টা আইটেম টোটাল, 3টে আলাদা আলাদা করে 4টে কস্ট যোগ করলাম। তাহলে এটা কোনো ইয়ে ছিল না যে শুধু সিরিয়াল দেখানোর কথা, আর কিছু না। লাইফ সাইকেল 5 নম্বরটা, 1 নম্বর যে লাইফ সাইকেলটা করলাম, 5 নম্বরটা সেম ওরকম, তবে একটু কাজ আছে। আচ্ছা 5 নম্বরটা ইম্পর্টেন্ট, এটা আগামী দিন করে দেবো। এটা 14 সালে আসছিল। তাহলে আজকে এই প্রথম 4টা অঙ্ক করে নিয়ে আসবেন। আগামী দিন 5, 6, 7 আরও আছে 8, 9, 9টা অঙ্ক আছে। আগামী দিন 5 থেকে হবে ইনশাল্লাহ 9 পর্যন্ত। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।